আজকে ক্লাসে সরল রেখা করব আমি শেষ, জাদুর বলে অঙ্ক হবে চোখের নিমেষ। আমরা আজকে এক্সারসাইজ 2C এর দীর্ঘ উত্তরধর্মী করে ফেলবো এবং তার সাথে সাথে আমাদের সরল রেখার সিরিজ কমপ্লিট হয়ে যাবে। আমরা সরল রেখা থেকে এক্সারসাইজ 2A 2B কমপ্লিট করেছি, এক্সারসাইজ 2C সংক্ষিপ্ত পর্যন্ত কমপ্লিট করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরল রেখা থেকে WBJE টপ 10 কোশ্চেন নিয়ে আলোচনা করেছি 2022-এর জন্য। সুতরাং ওই ভিডিওগুলো তোমরা দেখে ফেলবে। আজকে আমরা করছি সরল রেখার 2C এর দীর্ঘ। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে আসবো এক্সারসাইজ 2C এর দীর্ঘ উত্তরধর্মী প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে আলোচনায়। আচ্ছা, এক্সারসাইজ 2C এর দীর্ঘ উত্তরধর্মীর ফার্স্ট ম্যাথ আমাদের কি দিয়েছে? প্রথম ম্যাথটা দিয়েছে ABC ত্রিভুজের AB BC ও CA বাহুর যথাক্রমে সমীকরণ যথাক্রমে 3x + 4y + 3 = 0, 2x + y + 1 = 0, 2x + 3y + 1 = 0। আমি আগেও বলেছি, আরও একবার বলছি, সরল রেখার অঙ্কের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পড়তে হবে, তবে কিন্তু তুমি ফাইটটা করতে পারবে। আচ্ছা, আমার কি কি দিয়ে দিয়েছে? ABC ত্রিভুজের AB BC আর CA বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি একটা ত্রিভুজ ড্র করছি, একটা ট্রায়াঙ্গেলস আমি ড্র করছি। এই ট্রায়াঙ্গেলসে তোমাকে কি কি দেওয়া আছে তোমার হাতে? AB বাহু, BC বাহু আর CA বাহু, এই তিনটে বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে AB বাহুর সমীকরণ কত দেওয়া আছে? AB বাহুর সমীকরণ তোমার দেওয়া আছে 3x + 4y + 3 = 0। তোমার BC বাহুর সমীকরণ কি দেওয়া আছে? 2x + y + 1 = 0। আর CA বাহুর সমীকরণ 2x + 3y + 1 = 0। তাহলে AB BC আর CA বাহুর সমীকরণ তোমার দেওয়া আছে। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বিন্দুগামী উচ্চতা মানে এই এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই BC সরলরেখার উপর লম্ব, এর সমীকরণ বের করতে হবে। তাহলে BC সরলরেখার উপর ছেদ করছে ধরো D বিন্দুতে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে? AD। কি বের করতে হবে? AD। আচ্ছা, ADটা কার উপর লম্ব? BC এর উপর লম্ব। তাহলে এই BC সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো। লম্ব সরলরেখার সমীকরণ তো আমরা এই চ্যাপ্টারে বের করা শিখেছি। তাহলে BC সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করব, সেটাই AD। এবার সেইটা কি বিন্দু দিয়ে পাস করছে? এ বিন্দু দিয়ে। তাহলে আমি BC-র উপরে লম্ব যে সরলরেখার সমীকরণ পাবো সেখানে তো একটা কনস্ট্যান্ট k থাকবে। তাহলে আমি কি করব? এ বিন্দু দিয়ে পাস করছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা বসাবো। এ বিন্দুর স্থানাঙ্কটা বসালে আমি কি পেয়ে যাব? আমি সেই k এর মানটা পেয়ে যাব। k এর মানটা পেয়ে গেলে আমি এই AD সমীকরণটাও পেয়ে যাব। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেওয়া। আচ্ছা, এ বিন্দুটা কি AB এবং AC সরলরেখার ছেদ বিন্দু? দেখো তো, AB সরলরেখা এবং AC সরলরেখা এই দুটো ছেদ বিন্দু তো এ। তাহলে আমি এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? প্রথমে তিনটি সরলরেখার সমীকরণ লিখে ফেলি। দীর্ঘের প্রথম ফার্স্ট ম্যাথ AB সরলরেখার সমীকরণ, AB সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে? দেখো, ছবি কিন্তু কথা বলছে। 3x + 4y + 3 = 0। BC সরলরেখার সমীকরণ, BC সরলরেখার সমীকরণ কত দেওয়া আছে? 2x + y + 1 = 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর AC সরলরেখার সমীকরণ, AC সরলরেখার সমীকরণটা কি আছে? 2x + 3y + 1 = 0। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা a এর স্থানাঙ্ক বের করার জন্য কাকে কাকে সমাধান করব? 1 আর 3 কে। টোটাল মানে যে ফিগারটা যেটা হচ্ছে সেটা আমার মাথায় ড্র করে নিতে হবে প্রথমে। তাহলে আমি 1 আর 3 কে সমাধান করে ফেলি। চলো, 1 ও 3 কে সমাধান করে পাই, বা 1 implies 3x + 4y = +3টা ওপরে গেলে কত হয়ে যাচ্ছে? -3। আর 3 implies 3 নম্বরটাকে যদি আমি ইমপ্লাই করি তাহলে 2x + 3y = কত হয়ে যাচ্ছে? -1। এইবার আমরা কি করব? এবার আমরা এই দুটোকে সমাধান করব। ধরো এটাকে দিলাম 4, এটাকে দিলাম 5। তাহলে 4 আর 5 কে কত দিয়ে গুণ করব? দেখো, 4y 3y 3x 2x। যদি আমি x টাকে কাটতে চাই তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে অপনয়ন্ত। তাহলে 6x + 8y = -6। আর এখানে তোমার কত হচ্ছে? 6x + 9y = -3। তাহলে মাইনাস কেটে যাচ্ছে, এখানে মাইনাস করলে কত পেয়ে যাচ্ছ? 8y - 9y, তাহলে -y। আর এখানে মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -6 + 3 মানে -3। মাইনাস মাইনাস কেটে গেলে y = 3। y = কত পেয়ে গেলাম? 3। এবার y এর মানটা বসিয়ে দাও। y এর মানটা বসিয়ে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ? x এর মান পেয়ে যাচ্ছ। কোথায় বসাবে? 4 নম্বরে বসাও। 4 implies 3 × x + 4 ×
3 ইকুয়াল টু -3, তাহলে 3x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -12 ওপারে +12 ওপারে গেলে -12, তাহলে -3 আর -12 -15, তাহলে x ইকুয়াল টু কত -15/3, তাহলে 3 5 15, x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -5, তাহলে x ইকুয়াল টু কত পেলাম -5, তাহলে y ইকুয়াল টু কত পেলাম 3 আর x ইকুয়াল টু কত পেলাম -5, তাহলে আমি a এর স্থানাঙ্ক অতএব a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব a বিন্দুর স্থানাঙ্কটা আমি কত পেয়ে গেলাম a বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম -5,3। এইবার বলো বিসির লম্ব সরলরেখার সমীকরণ সেটাই তো এডি, তাহলে বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ কত হবে বিসি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, বিসি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ আমরা একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করা জানি। কিভাবে বের করি, y এর সহগটা x এর আগে চলে আসবে অর্থাৎ 1 * x, আর x এর সহগটা y এর আগে চলে যাবে অর্থাৎ 2y, আর মাঝখানে চিহ্নটা প্লাস আছে তাই মাইনাস, প্লাস k ইকুয়াল টু 0। এবার এটি কি বিন্দুগামী, এটি -5,3 বিন্দুগামী, কি বিন্দুগামী -5,3 বিন্দুগামী, তাহলে অতএব আমি -5 বসিয়ে দিলে -5 -3 × 2 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে কত পেয়ে যাচ্ছি -5 - 6 মানে -11 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু -11টা ওপারে গেলে +11, তাহলে অতএব বিসি সরলরেখার সমীকরণ, অতএব বিসি সরলরেখার সমীকরণ, তাহলে বিসি সরলরেখার সমীকরণ কত পেয়ে যাব বিসি সরলরেখার সমীকরণ পেয়ে যাব x - 2y + 11 ইকুয়াল টু 0, তাহলে বিসি সরলরেখার সমীকরণ কি পেয়ে গেলাম, এই সরি বিসি বলছি, এটা কি সরলরেখা বিসি সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে বিসি সরলরেখার লম্ব সরলরেখা কে এডি, তাহলে অতএব এডি সরলরেখার সমীকরণ হচ্ছে x - 2y + 11 ইকুয়াল টু 0। বোঝা গেল না, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, আমাকে ফার্স্ট যে ধাপে আমরা যাব, আরো একবার আমি বলছি, প্রথমে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এবি আর এসির সমাধান করছি, তাহলে এবি আর এসি সরলরেখাকে সমাধান করলে আমরা কি পাচ্ছি, তাদের যে ছেদবিন্দু অর্থাৎ এ এর স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি, এ এর স্থানাঙ্কটা পেয়ে যাওয়ার পর আমার নেক্সট কাজ হচ্ছে বিসির উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করা, তাহলে বিসির উপর লম্ব সরলরেখা এডি, তাহলে এডির সমীকরণটা বের করেছি, তারপরের কাজ হচ্ছে এডিটা অবশ্যই এ বিন্দুগামী, তাহলে আমি এ বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসিয়ে দিয়েছি, কে এর মান পেয়ে গেছি, কে এর মানটা পুট করে দিয়েছি, গল্প শেষ। এই যে এডি সরলরেখা এটাই তো উচ্চতা, এডিটাই তো উচ্চতা, তাহলে ত্রিভুজের উচ্চতার সমীকরণ আমাদের অলরেডি ডান। ওকে ক্লিয়ার, তাহলে 1 নম্বরটা হয়ে গেল। 2 এর কোশ্চেনটা পড়ছি, দেখো একদম ছবির মতো অঙ্ক, দেখো মানে একদম ছবির মতো, মানে মাথায় ছবি আকারে অঙ্কটা গেঁথে যাবে। 2 এরটা পড়ছি, দেখো কোন ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ x + 4y = 7 এবং 2x - 5y = 1। একটা ত্রিভুজের দুটি বাহুর সমীকরণ কি কি দিয়েছে, x + 4y = 7 আর একটা 2x - 5y = 1, তার ভূমির সমীকরণ x + y = 2, ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য এবং সমীকরণ। ত্রিভুজটার দুটো বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, ত্রিভুজটার ভূমির সমীকরণ দিয়ে দিয়েছে, আমাকে বলেছে ত্রিভুজটার উচ্চতার দৈর্ঘ্য বের করো এবং সমীকরণ বের করো। ঘুরিয়ে ঘাস খেয়েছে গাধা, ঘুরিয়ে ঘাস খেয়েছে। কি করছে ব্যাপারটা হচ্ছে একই কোশ্চেন, 1 নম্বরের সাথে একদম একই, তোমাকে গাধা বানানোর প্রচেষ্টা, মানে তোমাকে একটু ঘুরিয়ে দিয়ে দেখছে যে তুমি আসলে ঘোড়া না গাধা, তোমাকে দেখছে যে একটু ঘুরিয়ে দিলে তুমি ধরতে পারো কিনা। দেখো একদম সেম কনসেপ্টে কিন্তু অঙ্কটা ধরা যাবে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, অর্থাৎ যদি তুমি ঘোড়া হও, যদি গাধা হও তাহলে কিন্তু ধরতে পারবে না। আমার ভূমির সমীকরণ দিয়ে দিচ্ছে কত, বলছে ভূমির সমীকরণ x + y = 2, তাহলে এই একই ছবিতে দেখো আমি কিন্তু অঙ্কটাকে করতে পারছি, মানে একই জিনিস তো, যার জন্য আমি করতে পারছি। আমার বিসি ভূমির সমীকরণ x + y = 2, আর অপর দুটি বাহুর সমীকরণ কি কি, একটা x + যে কোনো বাহু, একটা x + 4y = 7 আর একটা কত 2x - 5y = 1, অপর দুটি বাহুর সমীকরণ। তাহলে অপর দুটি বাহুর সমীকরণ আমার দেওয়া আছে, আমার ভূমির সমীকরণ দেওয়া আছে, আমাকে বলেছে উচ্চতার দৈর্ঘ্য এবং সমীকরণ। একটা জিনিস একটু এক্সট্রা চেয়েছে, জাস্ট একটা জিনিস এক্সট্রা চেয়েছে, কি বলতো, সেটা হচ্ছে উচ্চতার দৈর্ঘ্যটা এক্সট্রা চেয়েছে। আর উচ্চতার সমীকরণ তো আমি অ্যাজ ইউজুয়াল এভাবে করে দিলে হয়ে যাবে, একই ম্যাথ, এটা আর এটাকে সমাধান করব, এটা আর এটাকে সমাধান করলে আমি কি পেয়ে যাব, আমি যে বিন্দুটা পাবো, আমি এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করব, মানটা বসিয়ে দেবো, একদম একই রকম ভাবে হয়ে যাবে, কিন্তু শুধু উচ্চতার দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা কিন্তু আমাদের একটু এক্সট্রা খাটতে হবে, মানে তার জন্য একটু এক্সট্রা খাটতে হবে, বাকিটা কিন্তু একদম সেম। আচ্ছা উচ্চতার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব,
উচ্চতার দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব বলো? ভাবো 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 ভাবো। আমরা এখানে লম্ব দূরত্ব বের করা শিখেছি। আচ্ছা, আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, আমাকে তো প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই যে এ বিন্দু থেকে এই যে এডি দূরত্বটা অর্থাৎ বিসির উপরে যে দূরত্বটা সেটা আমরা পাবো না। সেটা আমরা কিভাবে পাবো? ধরো এই স্থানাঙ্কটা এটা যদি ধরো 1,1 আমরা পেলাম, সাপোজ আমি ধরছি 1,1, তাহলে কি হয়ে যাবে? দূরত্বটা আমার মড অফ ax1 মানে এখানে এই সহগটা a অর্থাৎ 1 × 1 প্লাস by1 মানে 1 × 1 মাইনাস 2 বাই √1² প্লাস 1²। এই তো সূত্র ছিল, পড়িনি আমরা? ax1 প্লাস by1 প্লাস c মডের মধ্যে বাই √a² প্লাস b²। এটাই তো সেই সূত্র। অর্থাৎ এই এ বিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাই, তাহলে এডির দূরত্বটাও আমরা অ্যাজ ইউজুয়াল বের করে ফেলতে পারবো এই সূত্রটাকে কাজে লাগিয়ে। তাহলে ফার্স্ট পার্টটা আমাদের যে উচ্চতার সমীকরণ নির্ণয়, সেটা আমরা আগের একের অঙ্কের মতো হুবহু টুকে দেবো, মানে একের অঙ্কের মতো হুবহু ভাবে ক্যালকুলেশন করে যাব। আর লাস্ট গিয়ে আমরা কি করব, যে এর স্থানাঙ্কটা তো আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা এই যে সূত্রটা, এই সূত্রটাতে স্থানাঙ্কটা বসিয়ে দেবো। কার জায়গায়? x1 y1 এর জায়গায়। আর এ বিটা এখানে কত? a1 বিও 1, আর সিটা হচ্ছে +2টা এপার আসলে -2। ক্লিয়ার? মনে থাকবে এটা কত? 1, বিটাও 1 আর সিটা হচ্ছে -2। আর এবার x1টা এটা যেটা পাবে 1, x1টা এই যে এটা x1 এটা y1, মানে x1টা হচ্ছে এর x এর কোঅর্ডিনেট আর y1টা হচ্ছে এর y এর কোঅর্ডিনেট। ওকে, আশা করি বোঝা গেল দুয়েরটা। তাহলে দুয়েরটা তোমরা একই রকম ভাবে সিমিলার ওয়েতে একদম করে ফেলতে পারবে খাতাতে। ঠিক আছে, এটা তাহলে HW থাকলো, হোমওয়ার্ক বা হার্ডওয়ার্ক যেটা খুশি ধরে নাও। নেক্সট আমরা চলে আসি তিনেরটাতে। তাহলে দুয়েরটা আমাদের হোমওয়ার্ক থাকলো। তিনেরটা কি বলেছে? বলেছে প্রমাণ করি যে √a² - b², 0 √a² - b² 0 এবং -√a² - b², 0 আমাকে বলেছে প্রমাণ করি যে এত বিন্দু দুটি থেকে x/a cos θ প্লাস y/b sin θ y/b sin θ = 1 এই সরল রেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল কত হবে? অঙ্কিত লম্ব দুটির গুণফল হচ্ছে b² হবে। এই সরল রেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল কত হবে? b²। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে এই সরল রেখার উপর অঙ্কিত লম্ব বের করব। তারপর কি করব? এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব বের করব। তারপর দুটোকে গুণ করে দেব, দুটোকে গুণ করে দিয়ে যে গুণফলটা আসবে সেটা আমাকে দেখাতে হবে। সেটা কত? গুণফলটা হচ্ছে b²। ক্লিয়ার? চলো প্রথমে আমরা এই দূরত্বটা বের করি। অর্থাৎ এই সমীকরণটাকে ধরো আমি সরল রেখাটির সমীকরণ বলে লিখলে, সরল রেখাটির সমীকরণ বলে লিখলাম। এটা ক নম্বর দিলাম? 1 নম্বর। সরল রেখাটির সমীকরণ বলে 1 নম্বর দিলাম। এবার আমরা কি করব? আমরা √a² - b² 0 থেকে 1 নং সরল রেখার লম্ব দূরত্বটা বের করব। 1 নং সরল রেখার লম্ব দূরত্ব। ফার্স্ট এই লম্ব দূরত্বটা বের করছি। তাহলে কত পেয়ে যাচ্ছি? মডের মধ্যে এখানে x এর সহগ কত? 1/a cos θ। x এর সহগ কত? 1/a cos θ। তাহলে এটা হচ্ছে 1/a cos θ। এবার x1 টা কত? √a² - b² প্লাস এখানে y এর সহগ 1/b sin θ ইনটু 0। কেননা এখানে প্রথমটা x1 টা √a² - b², কিন্তু y1 টা কত? 0। আর এই +1 টা এপার আসলে -1 বাই কত হয়ে যাচ্ছে? √a আমার সহগের স্কয়ার অর্থাৎ 1/a cos θ তার হোল স্কয়ার প্লাস 1/b sin θ তার হোল স্কয়ার। ওকে, ক্লিয়ার আইডিয়া? তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মডের মধ্যে উপরে √a² - b² বাই a ইন্টু cos θ প্লাস এখানে তো এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে -1
মাইনাস 1 বাই নিচে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1/a স্কয়ার cos স্কয়ার থিটা 1/a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 1/b স্কয়ার sin স্কয়ার থিটা 1/b স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে প্রথম এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। এবার আমি এই যে দ্বিতীয় বিন্দুটা আছে এই দ্বিতীয় বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করব, অর্থাৎ মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার কমা 0 থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে সেটা কত হবে? মডের মধ্যে একই রকম ভাবে 1/a cos theta ইন্টু মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 1/b sin theta ইন্টু 0 আর মাইনাস 1 বাই একই রকম ভাবে মডের মধ্যে 1/a স্কয়ার রুটের মধ্যে 1/a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 1/b স্কয়ার sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এই প্রথম বিন্দুটা থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করেছি, দ্বিতীয় বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করেছি। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে দিলে কি পেয়ে যাব? 1/a, বা আমি এটাকে যদি লিখি মড অফ মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই a cos থিটা প্লাস এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1 বাই কত হয়ে যাচ্ছে? বাই যেটা আছে সেটা, অর্থাৎ 1/a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 1/b স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে, এইবার আমাকে বলেছে এই দুটোর গুণফলটা কত? b স্কয়ার। তাহলে এই দুটোকে গুণ করে দাও, গুণ করে দিয়ে ক্যালকুলেশন করো, অর্থাৎ এইটাকে ধরো, এটাকে p1 ধরছি আর এটাকে ধরো p2 ধরছি। তাহলে এই p1 আর p2টাকে গুণ করে দাও, p1 আর p2টাকে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি কি পাবে? p1 আর p2টাকে গুণ করে ক্যালকুলেশন করে তুমি b স্কয়ার পাবে। কি পাবে? b স্কয়ার। ওকে, ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট। এরপর আমরা 3-এরটার পর চলে যাব 4-এর ম্যাথটাতে। 4-এর ম্যাথটা আমরা কি দিয়েছে দেখে ফেলবো। আচ্ছা, আর একটা যেটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে তোমাদের আমি তো অঙ্কগুলো করাচ্ছি, এবার কিছু কিছু অঙ্ক হিন্টস দিচ্ছি বা কিছু কিছু অঙ্ক তোমাদের পুরোটা কিন্তু করাচ্ছি না, কিছুটা পার্ট করিয়ে আমি বলছি যে এরপর তোমরা পার্টটা বাড়িতে করো। অবভিয়াসলি আমি এই জন্য বলছি যে তোমরা বাড়িতে যত করবে তত তোমাদের নিজেদের স্কিলটা বাড়বে, দক্ষতাটা বাড়বে অঙ্ক করার প্রতি। অঙ্ক দেখে দেখে টুকে নিলে কিন্তু এই ব্যাপারটা হবে না। অনেকে ইউটিউব থেকে কি করে, অঙ্ক দেখে দেখে জাস্ট টুকে নেওয়ার জন্য আসে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ইউটিউব থেকেও বোঝা যায় বা ইউটিউব থেকেও তোমরা বুঝতে পারো, সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। আর একটা জিনিস যেটা বলার তোমাদের, সেটা হচ্ছে যে পুরো অঙ্কটা আমি করে দিলে তোমরা যে ক্যালকুলেশনে দক্ষ হচ্ছ কি হচ্ছে না তোমরা নিজেরা জাস্টিফাইড করতে পারবে না। তাই জন্য আমি কিছু কিছু অঙ্ক কিন্তু সম্পূর্ণটা করাচ্ছি না, বা কিছু কিছু অঙ্ক একই ধরনের অঙ্ক আমি হোম টাস্ক দিচ্ছি। এবার বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা যে ধরো তোমরা হোম টাস্কে পারলে না, বা হোম টাস্ক দেওয়ার পরও তোমরা চেষ্টা করেও পারলে না, তখন কি করবে? বা আমি যে পর্যন্ত করিয়ে ছেড়ে দিলাম তারপরেরটুকু তুমি কমপ্লিট করতে পারলে না, তখন কি করবে? তার জন্য আমি কিন্তু গুগল ড্রাইভে সমস্ত অঙ্কগুলো এবার থেকে যে যে অঙ্কগুলো আমি করাচ্ছি তার ফুল সলিউশন আমি আপলোড করে দেবো, এবং সেই গুগল ড্রাইভের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টেও দিয়ে দেবো। তাছাড়াও আমার টেলিগ্রাম যে গ্রুপটি আছে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু, টেলিগ্রাম গ্রুপেও আমি ওই গুগল ড্রাইভের লিঙ্কটা দেবো, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সুতরাং তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে হোক বা তোমরা সরাসরি ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভে গিয়ে হোক, তোমরা কিন্তু সলিউশনটা পাবে, সলিউশনটা পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই প্রথমে নিজেরা চেষ্টা করবে, নিজেরা যদি না পারো তখন দেখবে, প্রথমেই কিন্তু তোমরা দেখে নেবে না। ওকে, চলো নেক্সট আমরা এর পরেরটাতে যাব। 3-এরটা হলো, এরপর আমরা চলে আসছি 4-এরটা, দীর্ঘর 4 নম্বর ম্যাথ কি বলেছে? এবিসি সমবাহু ত্রিভুজ। এবিসি কেমন ত্রিভুজ? এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের কি চেয়েছে? বিসি বাহুর সমীকরণ 5y = 12x - 3। বিসি বাহুর সমীকরণ কত? 5y = 12x - 3। আমাকে বলছে যদি ত্রিভুজটির ভরকেন্দ্র 2, -1 হয়, যদি ত্রিভুজটির ভরকেন্দ্র কত হয়? 2, -1 হয়, তবে আমাকে কি বের করতে বলেছে? ত্রিভুজটির ভরকেন্দ্র 2, -1 হয়, তবে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে ত্রিভুজটির কি কি দেওয়া আছে? ভরকেন্দ্র দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বিসি বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজের দুটো জিনিস তোমার হাতে দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে ভরকেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড অফ দিস ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে তোমার একটা বাহু বা বেস ভূমির সমীকরণ। ভূমির সমীকরণ দেওয়া আছে। তোমাকে কি চেয়েছে? তোমাকে চেয়েছে যে এই ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত, নট সমীকরণ, দৈর্ঘ্য। ভালো করে কিন্তু বুঝবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বিশেষত ভুল হয় সেটা হচ্ছে তুমি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তুমি বাহুর সমীকরণ বের করে দিলে, তখন তুমি বুঝতে পারলে না, তুমি পুরো অঙ্কটা পড়লে না, তুমি ভাবলে বাহুর সমীকরণই চেয়েছি। এই ধরনের ভুলগুলো কিন্তু হয়। এই ধরনের ভুলগুলো তোমাকে এড়ানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাকে পড়তে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমার হাতে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ভরকেন্দ্র এবং আরেকটা হচ্ছে বিসি বাহুর সমীকরণ। আমাকে বলেছে যে এর একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে বলো যে এর উচ্চতাটা ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে না যাচ্ছে না। উচ্চতাটা কিন্তু ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে, উচ্চতা ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে চেষ্টা করি যে এর উচ্চতাটা বের করা। প্রথমে চেষ্টা করি এর উচ্চতাটা বের করা। উচ্চতা যদি আমি বের করে ফেলতে পারি, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করে ফেলতে পারলে, আমরা জানি আদিম যুগ থেকে জেনে আসছি, ডাইনোসর যুগ থেকে আমরা জেনে আসছি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 × a একক। আর এইটা ইকুয়াল টু যখনই আমি উচ্চতাটা লিখতে পারবো তখনই এই এটা পেয়ে যাব। আর এই যে এটা পেলাম, এটাই কিন্তু বাহুর দৈর্ঘ্য। এটাই কি? এটাই কিন্তু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যা চাইছি তাই পেয়ে গেলাম। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট যেটা চেষ্টা করব সেটা হচ্ছে উচ্চতার দৈর্ঘ্যটা নির্ণয় করা বা উচ্চতাটা নির্ণয় করা। প্রথমে আমরা কি করব, আমাদের সেন্ট্রয়েড 2, দেওয়া আছে। দেখো আমার হাতে কি আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটাকে কাজে লাগিয়েই কিন্তু আমাকে এগোতে হবে। আমার হাতে যে কানাকড়িটুকু আছে সেই কানাকড়িটুকুকে কাজে লাগিয়ে কিন্তু আমাকে লড়তে হবে। সুতরাং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এই যে ও বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ভরকেন্দ্র 2, এবং বিসি সরলরেখার সমীকরণ। ভাই এই চ্যাপ্টারেই তো আমি পড়েছি যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এই যে বিন্দু 2, এখান থেকে বিসির উপর লম্ব দৈর্ঘ্যটা আমি পাবো না পাবো না? পাবো। এই যে 2, বিন্দু থেকে বিসি সরলরেখার উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে দেখো সেটা ধরো আমি ওডি ধরে নিলাম। তাহলে ওডি এর দৈর্ঘ্য, তাহলে ওডি এর দৈর্ঘ্য কি পেয়ে যাবে? ওডি এর দৈর্ঘ্য ইকুয়াল টু মড অফ ax1, এখানে কত আছে সমীকরণটা? 5y = 12x - 3। আচ্ছা, বিসি এর সমীকরণ প্রথমে এটা লিখে নিই। বিসি এর সমীকরণ 5y = 12x - 3, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, 5y টাকে ওপারে নিয়ে চলে যায়, তাহলে 12x - 5y - 3 = কত? 0। তাহলে এখানে ওডি এর সমীকরণ তাহলে কি পেয়ে যাব? মড অফ ax1, তাহলে এটা কত? 12 × x1 মানে 2 প্লাস by1, বিটা কত? -5, y1 মানে কত? -1 প্লাস c মানে প্লাস অফ -3 বাই √of a² + b²। a মানে হচ্ছে 12² প্লাস b মানে হচ্ছে -5 তার হোল স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি? 12 × 24, মাইনাসে মাইনাসে +5 -3, তাহলে আর নিচে হয়ে যাচ্ছে 144 + 25। তাহলে কত পেয়ে যাচ্ছি? 24 আর 5 থেকে 3 বাদ দিলে 2, 24 আর 2 26, মড অফ 26 বাই 144 আর 2 মানে হচ্ছে √169। তাহলে √169 বাইরে বেরোলে আছে মড অফ 26, কিন্তু এটা আমি +-26 হয়, কিন্তু শুধু +26 কেন লিখতে পারি বলতে পারো? তার কারণ এটা একটা দূরত্ব, এটা একটা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে 26 বাই √169 মানে হচ্ছে 13, তাহলে কাটলে 2, কত একক? 2 একক। তাহলে ওডি এর দৈর্ঘ্যটা কত একক পেয়ে গেলাম? 2 একক। এবার বলো এডি এর দৈর্ঘ্য তাহলে আমরা বের করতে পারবো না? ভাই ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে কি অনুপাতে ছেদ করে? ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ছেদ করে। এটাও কোন যুগ থেকে পড়ে আসছি? ডাইনোসর যুগ থেকে। যে ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তাহলে অতএব এইটা 1 ভাগ হলে এটা 2 ভাগ, অর্থাৎ এটা যদি 2 হয় তাহলে এইটা হচ্ছে 4, অর্থাৎ 4 আর 2 এ মিলে কত হয়ে গেল? 6। এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 4 হবে তো, আর 4 আর 2 যোগ করলে কত হয়?
6, তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা এডিটা কত একক 6 একক। তাহলে এডি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এডি ইকুয়াল টু আমি লিখতে পারি 3 ইন্টু ওডি। তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 একক। তাহলে এডিটা কত পেয়ে গেলাম, এডিটা পেয়ে গেলাম 6 একক। তাহলে আমি উচ্চতা 6 একক পেয়ে গেলাম। তাহলে এবার আমি শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে √3/2 ইন্টু এ ইকুয়াল টু 6। কেন, কেননা ওই যে ডাইনোসর যুগ থেকে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 এ পড়ে আসি। আর আমি এক্ষুনি সদ্য টাটকা আধুনিক যুগে এসে পেলাম যে আমার উচ্চতাটা 6 একক। তাহলে আমি ডাইনোসর যুগের সাথে আধুনিক যুগটাকে তো ইকুয়াল করতেই পারি। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু কত 6 ইন্টু 2/√3। তাহলে কত পেয়ে যাচ্ছি 6 ইন্টু 2 মানে 12/√3। তাহলে আমি √3 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে নিচে হয়ে যাচ্ছে 3, তাহলে 12√3/3, 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে 4√3। তাহলে এর মান কত, বাহুর দৈর্ঘ্য 4√3 একক। বোঝা গেল না, গেল না? কোন রকম কোনো অসুবিধা থাকলে প্রশ্ন করো, প্রশ্ন করতে কিন্তু বাধা নেই, প্রশ্ন করতে বাধা দেওয়া নেই। চলো, প্রশ্ন করতে নেই কো বাধা, প্রশ্ন করো সোজা সাধা। প্রশ্নের দিবি ছুটি, কেন কাশ্মীর টেপাটুটি, প্রশ্ন করো না খবরদার, কেন কাশ্মীর কারাগার, প্রশ্ন করিস মানেই তো তোরা এদেশের বিরোধী, তোরা দেশদ্রোহী, তোরা দেশদ্রোহী। চলো, তেমন কোনো ব্যাপার নেই, দেশদ্রোহী হওয়ার ব্যাপার নেই। প্রশ্ন করো, প্রশ্ন করলে কিন্তু তুমি খারাপ স্টুডেন্ট নও, প্রশ্ন করলে কিন্তু তুমি কিছু জানো না এমনটা নয়। প্রশ্ন করছো মানে তুমি জানার চেষ্টা করছো, তুমি জানো, আরো বেশি জানার চেষ্টা করছো। চলো নেক্সট আমরা পরেরটাতে চলে যাব। এরপরে 5-এর দাগের অঙ্কটাকে, 5-এর দাগের অঙ্কটাকে তোমরা 100% দিয়ে রাখো। খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা শুধুমাত্র বোর্ড এক্সাম নয়, এই অঙ্কটা কিন্তু WBJEE এর জন্য ইম্পর্টেন্ট। আমি WBJEE যখন অঙ্ক করাই, যে ভিডিওটা দিয়েছি আগে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও কিন্তু আমি এই অঙ্কটার কথা বলেছি। সুতরাং 5-এর দাগের অঙ্কটাতে চলো, কি দেওয়া আছে, 3y + 2x + 22 = 0, সরল রেখার সাপেক্ষে -3, -1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে -3, -1 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই সরল রেখার সাপেক্ষে -3, -1 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে। আমি প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা আঁকার পর জাদুর মতো অঙ্কটা হয়ে যাবে, চোখে জলজল করবে তোমার কনসেপ্টটা। দেখো এখানে ধরো -3, -1 বিন্দুটা আছে, আর ঠিক এই জায়গায় ধরো তোমার সমীকরণটা আছে, কি আছে, 3y + 2x + 22 = 0। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই বিন্দু থেকে এই সরল রেখার উপর একটা লম্ব টানছি। আচ্ছা, এই বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে, এই সরল রেখার সাপেক্ষে ঠিক এমন একটা জায়গায়। এই সরল রেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব ঠিক অপোজিট দিকে হবে। তো তাহলে অপোজিট দিকে হলে আমি এটাকে যুক্ত করছি, তাহলে এরকম। ওকে, তাহলে এই সরল রেখার উপরের যে বিন্দুটা, মানে সরল রেখার উপরে ধরো এখান থেকে এই পর্যন্ত টানলাম, আবার এখান থেকে এই যে প্রতিবিম্ব বিন্দু পর্যন্ত টানলাম, তাহলে এই সরল রেখার উপর যে বিন্দুটা সেটা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু না। অর্থাৎ এটাকে ধরো এ নাম দিলাম, এটাকে ধরো বিসি সরল রেখা, এটাকে ধরো দিলাম প্রতিবিম্ব, তো তাহলে এ ড্যাশ, প্রতিবিম্বকে কি দিলাম, এ ড্যাশ। তাহলে বিসি সরল রেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব কত, এ ড্যাশ। তাহলে এই যে বিন্দুটা ধরো এই বিন্দুটা ডি, তাহলে এই ডিটা কি, ডিটা এ ড্যাশের মধ্যবিন্দু, মনে থাকবে ডিটা এ ড্যাশের মধ্যবিন্দু। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি এই স্থানাঙ্কটা পেয়ে যাই, এটা তো আমার দেওয়াই আছে, এই স্থানাঙ্কটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই এ ড্যাশের স্থানাঙ্ক ধরো আমি এবি ধরলাম, এ ড্যাশের স্থানাঙ্ক ধরো আমি এবি ধরলাম, তাহলে আমি এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো, আর সেইটা ইকুয়াল টু ডি এর স্থানাঙ্ক তুলনা করে দেবো, তাহলেই কিসের মান পেয়ে যাবো, এ এর মান পেয়ে যাবো আর বি এর মান পেয়ে যাবো, অর্থাৎ আমার গল্প শেষ। চলো কি করবো তাহলে, ফার্স্ট अभी मुझ में क्या करना पड़ेगा। চলো সরল রেখাটির সমীকরণ বলে এটা লিখে ফেল, সরল রেখাটির সমীকরণ। চলো এরপর এ বিন্দুর স্থানাঙ্ক, ছবিটা আঁকবে তবেই এ বিন্দু লিখতে পারবে, ছবি না এঁকে কিন্তু এ বিন্দু লিখলে এ বিন্দুটা কোথা থেকে এনেছো সেটা কেউ ধরতে পারবে না। এ বিন্দুর স্থানাঙ্ক কত, -3, -1। তাহলে অতএব
1 নং সরল রেখাটির উপর 1 নং সরল রেখাটির লম্ব সরলরেখার সমীকরণ। আমি কি করছি? 1 নং সরলরেখাটির উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করছি। তার মানে 1 নং সরলরেখা এটা, এর উপর লম্ব সরলরেখা এডি না, তাহলে বিসির উপর লম্ব সরলরেখাকে এডি, তাহলে আমি এডির সমীকরণ বের করছি। কেন বের করছি? হোয়াট ইজ ইওর ফায়দা? তোমার ফায়দাটা কি? কেন তুমি বের করছো এডির সমীকরণ? হোয়াই? বিকজ দি এডির সমীকরণ যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি কিন্তু এই যে এডি সরলরেখা এবং এই যে বিসি সরলরেখা এদের যে ছেদবিন্দুটা পাবে না, সেই ছেদবিন্দুটাই কিন্তু ডি এর স্থানাঙ্ক। হোয়াই? বিকজ ডিটাই তো ছেদবিন্দু। অর্থাৎ এডির সমীকরণ বের করে তারপর 1 নং সরলরেখা এবং এই এডির যে সমীকরণ সেটাকে সমাধান করলেই কিন্তু ডি এর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। আর ডি এর স্থানাঙ্ক পেয়ে গেলে কিন্তু ঘেচাক ফু। চলো 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে কত পাবো? 3y + 2x + 22 = 0। তো তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 3টা এখানে আসবে অর্থাৎ 3x, 2টা এখানে যাবে অর্থাৎ 2y, আগের সাইন কি হবে মাইনাস, প্লাস k = 0। এটা ক নাম্বার? ধরো 2 নাম্বার দিলাম, ধরো 2 নাম্বার দিলাম। এইবার কি করব? এটি কি বিন্দুগামী? 2 নং সরল রেখাটি কি বিন্দুগামী? -3, -1 বিন্দুগামী। কেন? কেননা এইটি তো এ বিন্দুগামী হবেই রে ভাই। তাহলে এবার বসিয়ে দাও, গল্পটা দেখো। 3 × -3 -2 আগে থেকে সব সেটিং হয়ে আছে, শুধু ধরো আর টুকু। মাইনাসে মাইনাসে +2 + k = 0। তাহলে -7 + k = 0 অর্থাৎ k = তুমি পেয়ে যাচ্ছ -7টা ওপারে গেলে হয়ে যাচ্ছে +7। k = কত পেয়ে যাচ্ছি? k = তুমি পেয়ে যাচ্ছ +7। তাহলে k = যদি তুমি +7 পাও তাহলে তুমি কি লিখতে পারো? অতএব 2 implies 3x - 2y + 7 = 0। 3x - 2y + 7 = 0। তাহলে 2 নম্বরটা আমি পেয়ে যাচ্ছি, 2 নম্বর সমীকরণটা। তাহলে এইটাকে কত নম্বর দেবে? এটাকে 3 নম্বর দিয়ে দাও। তাহলে এবার 1 আর 3কে সমাধান করে পাই। 1 ও 3কে সমাধান করে পাই। আমি সমাধান করে পাই বলে এখানে শুধু স্থানাঙ্কটা বসাবো, আমি সমাধানটা বাইরে করে আনছি। তাহলে 1 নম্বর সমীকরণটা কি? 3y + 2x + 22 = 0। এবারে গেলে -22। এটাকে যদি ঘুরিয়ে লিখি 3y + 2x কে আমি তো লিখতেই পারি 2x + 3y = +22 পারে গেলে -22। আর এখান থেকে কি পাচ্ছি? 3x - 2y = +7 পারে গেলে -7। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে ধরো 2 দিয়ে গুণ করলাম আর এটাকে ধরো 3 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত পেয়ে যাচ্ছি? 4x। কেন করছি? এই যে 3 দুগুণে 6y, এইটা বানানোর জন্য -44। আর এখানেও 3 দুগুণে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6y হবে, তবে কেটে যাবে। তাহলে 9x - 6y = -21। তাহলে এটা কেটে যাচ্ছে। 4 আর 9, 9 আর 4 যোগ করলে 13x = -44 আর -21। তাহলে 44, 45, 45 আর 20 -65। তাহলে -65। তাহলে x = কত পেয়ে যাচ্ছি? -65/13। 5 13 65। তাহলে x = -5। তাহলে x এর মান -5 বলে y এর মান কত হবে? 3 × -5 -2y = -7। তাহলে -2y = -15, ওপারে গেলে +15। তাহলে -7 + 15। তাহলে কত পেয়ে যাচ্ছি? -2y = 8, y = -4। y = কত পাচ্ছি? -4। তাহলে x এর মান কত পাচ্ছি? -5 আর y এর মান -4। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলে? -5, -4। তাহলে 1 ও 3 কে সমাধান করে পাই এত। তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত? -5, -4। তাহলে এবার আমি কি ধরে নেব? আমি ধরি a ড্যাশের স্থানাঙ্ক। কি ধরছি? a ড্যাশের স্থানাঙ্ক। তাহলে a ড্যাশের স্থানাঙ্কটা কত ধরছি? a ড্যাশের স্থানাঙ্কটা ধরে নিচ্ছি a, b। তাহলে আমি কি লিখতে পারবো? a আর a ড্যাশের মধ্যবিন্দু তো d। তাহলে অতএব আমি লিখতে পারবো -3 + a/2, -1 + b/2 = কত? -5, -4। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি পেয়ে যাচ্ছি? -3 + a/2 = -5। তাহলে কত হয়ে যাচ্ছে? -3 + a = -10। -3টা উপরে চলে গেলে a = -10 + 3 মানে -7।
-1 প্লাস বি বাই 2 ইকুয়াল টু -4, তাহলে -1 প্লাস বি ইকুয়াল টু -8, তাহলে বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -8 প্লাস 1, তার মানে এটাও হয়ে যাচ্ছে বি ইকুয়াল টু -8 প্লাস 1, তার মানে আমি পেয়ে যাচ্ছি -7, তাহলে এ এর মানটাও -7, বি এর মানটাও -7, তাহলে এ ড্যাশের স্থানাঙ্কটা কি পেয়ে যাচ্ছি, এ ড্যাশের স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম -7, -7, তাহলে 5-এর অঙ্কটা আমাদের কমপ্লিট, -7, -7। ঠিক আছে, চলো বোঝা গেল। যদি বোঝা না যায় তাহলে সোজা প্রশ্ন করো, যদি বোঝা না যায় তাহলে সোজা প্রশ্ন করো, কোনো রকম ব্যাঁকা প্রশ্ন নয়, একদম সোজা প্রশ্ন করো, তীর সোজাসুজি আমার দিকে মারো, বোঝা না গেলে প্রশ্ন করো। বোঝানোর জন্যই কিন্তু আমি এতগুলো বাক্য ব্যয় করছি, সুতরাং বোঝা না গেলে কিন্তু এই বাক্য ব্যয়ের কোনো মূল্য থাকবে না, আর বোঝা গেলে এই বাক্য ব্যয় অমূল্য হয়ে যাবে। নেক্সট আমরা যাব এর পরেরটাতে। 5-এর পরে কত হয়, 5-এ পঞ্চবান আর 6-এ ঋতু। এখন তো ঋতু একটাই, শুধু বর্ষা বর্ষা আর বর্ষা, নেই ভরসা কখন হয় বর্ষা। আচ্ছা চলো 6-এরটাতে আমরা যাই, ভুলভাল বকে লাভ নেই। 11x - 3y প্লাস 11 ইকুয়াল টু 0 বলছে যে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু 12x প্লাস 5y প্লাস 12 ইকুয়াল টু 0 এবং 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। তাহলে এইটা ধরো একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু আমি ধরে নিচ্ছি, ধরো h, কে আমাকে প্রমাণ করতে বলেছে যে আরেকটা সরলরেখা ধরো এমন আছে, দুটো সরলরেখা, এই সরলরেখা থেকে এর দূরত্ব যা হবে এই সরলরেখা থেকে এর দূরত্ব তাই হবে, এই সরলরেখা থেকে এর দূরত্ব তাই হবে। অর্থাৎ এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুটো সরলরেখা থেকে ধরো এই সরলরেখার উপর যে কোনো বিন্দু h, কে নিয়ে নিলাম, তাহলে এই সরলরেখা থেকে h, কে এর দূরত্ব যা হবে এই সরলরেখা থেকেও h, কে এর দূরত্বটা তাই হবে। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি কি করব, ধরি এটাকে 1 নম্বর দাও, সরলরেখাগুলির সমীকরণ, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বরটা কি আছে, 12x প্লাস 5y প্লাস 12 ইকুয়াল টু 0, এটাকে ক নম্বর দেব, 2 নম্বর। 3 নম্বরটা কি আছে, 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, এটাকে ক নম্বর দেব, 3 নম্বর। তাহলে 1 2 3 তিনটে নম্বরিং করলাম। আমাকে বলেছে সরলরেখা দুটি, আমাকে প্রথম সরলরেখাটার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি প্রথম সরলরেখার উপর 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কি ধরে নিচ্ছি, ধরি 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু h, k। 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কি ধরে নিচ্ছি, h, k, এবং আমি একটু ঘুরিয়ে কান ধরছি। আমাকে বলেছে যে এই যে h, k বিন্দু থেকে এই সরলরেখা এবং এই সরলরেখার দূরত্বটা সমান, সেটা প্রমাণ করো। আমি ধরে নিচ্ছি যে দূরত্ব দুটোই সমান, অর্থাৎ h, k থেকে এর দূরত্ব সমান, এটাই আমি প্রথমে ধরে নিচ্ছি। আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমি প্রথমে ধরে নিচ্ছি, এটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড, অর্থাৎ বিপরীতভাবে প্রমাণ। আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে আমি সেটাই ধরে নিলাম, যে h, k থেকে এই সরলরেখার যা দূরত্ব এই সরলরেখারও তাই দূরত্ব ধরে নিয়ে আমি প্রমাণ করলাম যে h, k এই সরলরেখার উপরেই অবস্থিত, অর্থাৎ 1 নং সরলরেখার উপরেই h, k অবস্থিত। তাহলেই আমি কি বলতে পারবো, তাহলেই আমি বলতে পারবো যে তাহলে আমার যে প্রমাণটা সেই প্রমাণটা সঠিক, বা আমার যে ধরাটা অর্থাৎ h, k থেকে এর দূরত্ব আর এর দূরত্ব সমান ধরেছিলাম সেটা সঠিক। তাহলে আমাকে দেখাতে হবে h, k এর উপরে অবস্থিত, এটা দেখাতে হবে। আমি প্রথমে ধরে নিচ্ছি h, k থেকে এর দূরত্ব আর এর দূরত্ব সমান। চলো ধরি h, k থেকে, আচ্ছা ধরি বলে তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখব, ধরি h, k থেকে 2 নং ও 3 নং সরলরেখার দূরত্ব সমান। h, k থেকে 2 নং ও 3 নং সরলরেখার দূরত্ব সমান। তাহলে অথবা আমি কি লিখতে পারবো, h, k থেকে 2 নং সরলরেখার দূরত্ব বের করব, h, k থেকে 3 নং সরলরেখার দূরত্ব বের করব এবং দুটোকে ইকুয়াল করে দেবো। চলো
এইচ কমা কে থেকে 2 নং সরলরেখার দূরত্ব, অর্থাৎ 12 ইন্টু এইচ, মড অফ 12 ইন্টু এইচ প্লাস 5 ইন্টু কে প্লাস 12 বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু mod of 3 into h minus 4 into k plus 3 by root over of 3 square plus minus 4 তার whole square। কত পেয়ে যাচ্ছি 12h plus 5k plus 12 by 12 স্কোয়ার মানে 144 প্লাস 5 স্কোয়ার মানে 25, 144 আর 25 যোগ করলে 169, রুট ওভার অফ 169 মানে হচ্ছে 13 ইকুয়াল টু মড অফ 3h মাইনাস 4k প্লাস 3 মাইনাস 4k ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25 আর রুট ওভার অফ 25 মানে বাইরে বেরোলে 5। এইবার আমি এখান থেকে মড তুললে একবার পজিটিভ একবার নেগেটিভ, আমি প্রথমে পজিটিভ ভ্যালুটা নিয়ে দেখি। মড তুললে প্রথমে পজিটিভ, একবার পজিটিভ নেব একবার নেগেটিভ নেব, মানে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3h মাইনাস 4k প্লাস 3/5। তাহলে আমি প্রথমে পজিটিভটা নিয়ে দেখি, পজিটিভটা নিয়ে দেখি কি হচ্ছে। তাহলে 12h প্লাস 5k প্লাস 12 বাই 13 ইকুয়াল টু 3h মাইনাস 4k প্লাস 3/5। তাহলে কত হয়ে যাচ্ছে, কোনাগুনি গুণ করলে 5 12 60h প্লাস 5 5 25k প্লাস 5 12 60 ইকুয়াল টু 13 গুণ করলে 3 13 39h, তারপর মাইনাস 4 13 52k প্লাস 3 13 39। তাহলে কত পেয়ে যাচ্ছি 60h, 39h এবার আসলে মাইনাস 39h প্লাস 25k মাইনাস 52k, যদি এপারে আসে তাহলে প্লাস 52k, তাহলে মাইনাস 52kটা এপারে আসলে প্লাস 52k, আর কত হয়ে যাচ্ছে প্লাস 60 প্লাস 39 এপারে আসলে মাইনাস 39 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 60 থেকে 39 যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 21h প্লাস 25 আর 52 কত হচ্ছে 25 আর 52 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 20 50 70 77k প্লাস 21 ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটা 1 নং সরলরেখাটা, অর্থাৎ 1 নং সরলরেখার জায়গায় x আর y এর জায়গায় h আর k বসালে যেটা আসবে সেইটা আসতে হবে, তবেই তো 1 নং সরলরেখার উপর h, k টা অবস্থিত আমি বলতে পারবো, কিন্তু সেটা কিন্তু আসছে না। তাহলে পজিটিভটা নিয়ে কিন্তু আমার হচ্ছে না, তাহলে আমি এরপর কি নেবো নেগেটিভ। তাহলে 12h প্লাস 5k প্লাস 12 বাই 13 ইকুয়াল টু মাইনাস অফ 3h মাইনাস 4k প্লাস 3/5। তাহলে কত পেয়ে যাচ্ছি 5 12 60h প্লাস 5 5 25k প্লাস 5 12 60 ইকুয়াল টু এপারে হয়ে যাচ্ছে মাইনাস 39h, তারপরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 3 13 4 13 52k আর মাইনাস 39। তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 39h এপারে আসলে 60 আর 39 99h, 25k আর 52kটা যদি এপারে আসে তাহলে 25 থেকে 52 বাদ দিচ্ছি, 25 থেকে 52 বাদ দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 25 27, তাহলে মাইনাস 27k আর তারপরে 60 আর মাইনাস 39টা এপারে আসলে তাহলে 60 আর 39 আবার হয়ে যাচ্ছে 99 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 9 যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে 11h মাইনাস 3k প্লাস 11 ইকুয়াল টু 0, অর্থাৎ 9টা ওপারে চলে গেলে 0/9 মানে 0, তাহলে 11h মাইনাস 3k প্লাস 11 ইকুয়াল টু 0। দেখো জাস্ট x আর y এর জায়গায় কি বসে গেছে h আর k, তাহলে আমি কি বলতে পারবো, অতএব h, k বিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত। দেখো বোঝা গেল কিনা, একদম প্রথম থেকে আমি বলছি, আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু
থেকে এই 2 নম্বর এবং 3 নম্বরের দূরত্বটা সমান। আমি কি করেছি, একটা বিন্দু, যে কোনো বিন্দু এইচ কমা কে ধরছি, সেই এইচ কমা কে থেকে আমি এর দূরত্ব বের করছি, এইচ কমা কে থেকে আমি 3 নম্বরের দূরত্বটা বের করছি, এবং যেহেতু সমান তাই এইচ কমা কে থেকে এর যে দূরত্ব পেয়েছি সেটা ইকুয়াল টু এইচ কমা কে থেকে এর দূরত্ব লিখে দিচ্ছি। লিখে দিয়ে ক্যালকুলেশন করে আমি একবার প্লাস নিয়েছি, একবার মাইনাস নিয়েছি, মাইনাস নিয়ে দেখছি কি পাচ্ছি, 11h মাইনাস 3k প্লাস 11 ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে 1 নম্বর সমীকরণটা, এর জায়গায় জাস্ট x এর জায়গায় h আর y এর জায়গায় k, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করছে, কে সিদ্ধ করছে, h, k বিন্দুটা সিদ্ধ করছে। তাহলে আমি বলতে পারি h, k বিন্দুটা আর কোথাও অবস্থিত নয়, h, k বিন্দুটা কোথায় অবস্থিত, 1 নং সরলরেখার উপরে অবস্থিত। বোঝা গেল না, গেল না? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট। 6 পর আমরা চলে যাব 7 ম্যাথটাতে। সাতের দাগে অঙ্কটা পড়ে ফেলো। কি কইছে? 7 দাগের ম্যাথটা কি কইছে পইরা ফেলো দেখি। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছু পুরানো পেশ, অসুখ বিসুখ হওয়ার আগে জিলিপি সন্দেশ। চলো 7টা দেখি কি বলেছে। বলছে 3x - 2y + 5, 3x - 2y + 5 = 0। বলছে যে সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এবং 2, -1 বিন্দু থেকে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এবং 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। আচ্ছা, আরো একবার পড়ছি, ল্যাঙ্গুয়েজটা এত ভালো এবং এত ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছে, তোমরা পড়লে দেখো বুঝতে পারবে, ভালোভাবে বোঝো। 3x - 2y + 5 = 0 সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত। তাহলে একটা সরলরেখা আছে, সেই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত। এই সরলরেখাটা কত? 3x - 2y + 5 = 0। তাহলে এই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে এই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ বের করতে হবে যার মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে দূরত্ব, অর্থাৎ 0,0 থেকে এই যে দূরত্বটা, এটাই হচ্ছে লম্ব দূরত্ব। যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব, এত সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল হয়েছে। আমাকে বলেছে এত সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ ধরে নিচ্ছি 0,0 মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে যার লম্ব দূরত্ব, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই লম্ব সরলরেখাটার লম্ব দূরত্ব এবং 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব সমান। অর্থাৎ এই যে প্রদত্ত সরলরেখাটা দেওয়া আছে, এর লম্ব দূরত্ব কোথা থেকে সমান? 2, -1 থেকে, মানে 2, -1 থেকে এর লম্ব দূরত্ব যা হবে 0,0 থেকে এই লম্ব সরলরেখার লম্ব দূরত্বটা তাই হবে। অর্থাৎ আমাকে কি বলেছে, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান, অর্থাৎ এই যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখার উপর লম্ব সরলরেখা আঁকবো, সেই লম্ব সরলরেখাটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব, যা হবে এই সরলরেখাটি 2, -1 বিন্দু থেকে লম্ব দূরত্ব তাই হবে, অর্থাৎ দুটোকে ইকুয়াল করে দেবো। গল্প শেষ। চলো দেখি। 3x সরলরেখাটির সমীকরণ, এটা লিখে নিই, সরলরেখাটির সমীকরণ এটা ক নম্বর দেবো? 1 নম্বর। তাহলে সরলরেখাটির সমীকরণ এত। এবার এর উপর 1 নংয়ের উপর লম্ব সরল রেখার সমীকরণ। তাহলে 1 নংয়ের উপর লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে? 1 নংয়ের উপর লম্ব সরলরেখার সমীকরণটা হবে 2x, এই যে চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে +3y + k = 0।
তাহলে এইটার, এটা তো 2 নম্বর, তাহলে এই 2 নম্বর সরলরেখাটার কোথা থেকে দূরত্ব, মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে দূরত্ব, আর 1 নং সরলরেখা 2, -1 থেকে দূরত্ব, এই দুটো সমান। তাহলে 2 নং সরলরেখার 0,0 বিন্দু থেকে দূরত্ব ইকুয়াল টু কি লিখতে পারবো, 1 নং সরলরেখার 2, বিন্দু থেকে দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব, দূরত্ব মানে কি লম্ব দূরত্ব। তাহলে 0,0 বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব যা হবে 1 নং সরলরেখার 2, -1 থেকে লম্ব দূরত্ব তাই হবে, আমাকে তাই তো বলেছে। তাহলে আমি কি লিখে দেবো, অতএব মড অফ 0 × 2 নং সরলরেখা, তো তাহলে 0 × 2 প্লাস 0 × 3 প্লাস k বাই √2² প্লাস 3² ইকুয়াল টু মড অফ 2 × 3 প্লাস -2 × -1 প্লাস 5 বাই √3² প্লাস -2 তার হোল স্কয়ার। কত পেয়ে যাচ্ছি, মড অফ কে বাই √2² মানে 4, 3² মানে 9, 13 ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, মড অফ 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 5, তাহলে 6 প্লাস 2 মানে 8, 8 প্লাস 5 মানে 13, তাহলে মড অফ 13 বাই √3² মানে 9, 2² মানে 4, তাহলে 13, তাহলে 13 √13 কেটে গেলে কে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, +-3, কে ইকুয়াল টু +-3। অতএব লম্ব সরলরেখার সমীকরণ কত, অতএব লম্ব সরলরেখার সমীকরণ বা 2 ইমপ্লাইজ বলতে পারতাম, লম্ব সরলরেখার সমীকরণ কত হয়ে যাচ্ছে, 2x + 3y +-13 ইকুয়াল টু 0, অর্থাৎ +13 ইকুয়াল টু 0 একটা, -13 ইকুয়াল টু 0 আর একটা। ওকে, তাহলে হয়ে গেল আমার সাথেরটা, যে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ বের করতে বলেছিল, অর্থাৎ এই সরলরেখার সমীকরণটা আমি বের করে ফেললাম। কনসেপ্ট বুঝতে হবে ভাই, কিচ্ছু করার নেই, কনসেপ্ট বুঝলে কিন্তু অঙ্ক অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রত্যেকটা জিনিসের মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে অঙ্ক লুকিয়ে আছে, শুধু খুঁজে বের করাটা দরকার। ভয় পেও না বন্ধু, বরং কনসেপ্ট বোঝো জোরে, কনসেপ্টটা বোঝো, তাহলেই দেখবে কিন্তু ভয়ের কোনো জায়গা নেই। কনসেপ্ট বোঝা হলেই কিন্তু তুমি অঙ্কটা বুঝতে পারবে বা অঙ্কটা বোঝা তোমার ক্ষেত্রে সম্ভবকর হবে। আচ্ছা, 7-এর পরে আমরা চলে আসবো 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা পড়ে ফেলো। 8-এর অঙ্কটা কি দিয়েছে, বলেছে দেখাও যে 9x + 3y = 20 সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে x + 3y = 6 এবং 13x - 9y = 10 সরলরেখা দুটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান। এ ভাই, এই যে অঙ্কটা এবং 6-এর যে অঙ্কটা, দেখো দুটো অঙ্ক হুবহু একই, শুধু সরলরেখাগুলোর সমীকরণটা আলাদা, বাকি অঙ্কটা কিন্তু একদম একই। তাহলে তুমি 8-এর দাগের অঙ্কের পাশে লিখে রাখো সেম অ্যাজ 6, অর্থাৎ 6-এর অঙ্কটা পারলে তুমি 8-এর অঙ্কটা পারবে। ওকে, তাহলে 6-এর অঙ্কটা পারলে 8-এর অঙ্কটা তুমি পারবে। তাহলে 8-এর অঙ্কটা করে ফেলছো। 9-এর অঙ্কটা যেটা দিয়েছে, -2,6 বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তারপর প্রদত্ত সরলরেখাটির সাপেক্ষে -2,6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু। দেখো তো, এই অঙ্কটাই আমাকে 5-এরটা দিয়েছিল, একদম হুবহু 9-এর মতো 5-এরটা, শুধুমাত্র ওখানে পাদবিন্দু দেয়নি, বলেনি যে পাদবিন্দু বের করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্ব বের করার অঙ্কে পাদবিন্দুটা তো অবভিয়াসলি বের করতে হয়, পাদবিন্দুটাই তো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা না পেলে তুমি প্রতিবিম্ব কি করে পাবে? তাহলে পাদবিন্দু বলুক ছাই না বলুক, পাদবিন্দুটা কিন্তু বের করতে হবে। তাই এখানে 9-এরটাতে বলে দিয়েছে, 5-এরটাতে বলেনি, এটুকুই জাস্ট তফাৎ, বাকি সব কিন্তু সেম। তাহলে 9-এরটা 5-এরটার মতো করে 9-এরটা তাহলে করে নিতে পারবে। তাহলে পাশে কি লিখে রাখবো, পাশে লিখে রাখো সেম অ্যাজ 5। এরপর 10-এর অঙ্কটা কোনো বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, অন্য একটি বাহু 3,5 বিন্দুগামী, অন্য বাহু দুটির সমীকরণ চেয়েছে। এই অঙ্কটা তোমাদের উদাহরণ 11, কোনো বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ, তার অবশিষ্ট দুটি বাহুর একটি এত বিন্দুগামী হলে ওই বাহু দুটির সমীকরণ। হুবহু একই অঙ্ক, শুধু সরলরেখার সমীকরণটা আলাদা আর শুধু বিন্দুটা আলাদা। 11 এক্সাম্পল 11, উদাহরণ 11-র মতো একদম হুবহু একই রকমভাবে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারছো এসএনদের বইয়ের। আর তোমাদের 10-11-র যে অঙ্কটা দিয়েছে, যে 4টে সমীকরণ দিয়ে তোমাকে বলেছে যে সরলরেখা 4টি একটি বর্গক্ষেত্র উৎপন্ন করে দেখাও, ঠিক একই রকম অঙ্ক হচ্ছে উদাহরণ 10।
তাহলে উদাহরণ 10-এর মতো হচ্ছে এক্সারসাইজ 11 আর উদাহরণ 11-র মতো হচ্ছে এক্সারসাইজ 10। তাহলে এক্সারসাইজের দীর্ঘের 10-এর পাশে লিখে রাখো উদাহরণ 11 আর দীর্ঘের 11-এর পাশে লিখে রাখো উদাহরণ 10। মানে এখানে 10-11, ওখানে 11-10। ক্লিয়ার? তাহলে তোমরা এভাবে পুরো ব্যাপারটা মানে টোটাল দীর্ঘটা তাহলে তোমাদের হয়ে গেল। এবার আমি এই অঙ্কগুলো তো তোমাদের বললাম যে তোমরা এই অঙ্কগুলো তাহলে ওইগুলো দেখে মোটামুটি করে ফেলতে পারবে। যদি না পারো এই যদির কথা মাথায় রেখে কিন্তু আমি টোটাল অঙ্ক অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত টোটাল অঙ্কের তোমার পিডিএফ করে তোমাকে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অথবা টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমার টেলিগ্রাম গ্রুপেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সুতরাং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের চেষ্টা করতে হবে। আমি যেভাবে বললাম সেভাবে নিজেরা চেষ্টা করো। তারপর যদি না হয় তাহলে তোমরা গুগল ড্রাইভে যাও, গুগল ড্রাইভে গিয়ে অঙ্কগুলো দেখো। আর আমিনুর স্যার রুকেগা নেহি।